এসএসসি লেভেলের মতো এইচএসসি লেভেলও আমাদের ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হচ্ছে অবস্থান্তর মৌল। আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা অবস্থান্তর মৌল নিয়ে শিখব। তো চলো অবস্থান্তর মৌল দিয়ে শুরু করা যাক। আসলে অবস্থান্তর মৌল বলতে আমরা কি বুঝি? নবম দশম শ্রেণীতে আমরা একটু ব্রিফলি জেনে আসলেও এবার চলো একটু ডিটেলসে জানি। অবস্থান্তর মৌল হচ্ছে ওই সকল ডি ব্লক মৌল যাদের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে এবং কখনোই শূন্য বা পরিপূর্ণ থাকে না। সেসব মৌলকে বলা হয় অবস্থান্তর মৌল। এই সংজ্ঞাটি একটু ডিফিকাল্ট মনে হলো, চলো ব্যাপারটা একটু ছোট করে বুঝি। ধরো তুমি একটা ডি ব্লক মৌল চুজ করেছো এবং সেটি অবস্থান্তর মৌল কিনা সেটা চেক করার চেষ্টা করছো। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস লিখার পর যদি দেখো ডি অরবিটালে 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন কাঠামো রয়েছে, তখন তুমি তাকে বলতে পারবে অবস্থান্তর মৌল। অন্যদিকে যদি তার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D0 অথবা D10 ইলেকট্রন বিন্যাস থাকে, তখন তাকে অবস্থান্তর মৌল বলা যাবে না। তো ব্যাপারটি খুবই সিম্পল। তুমি একটা ডি ব্লক মৌলকে চিন্তা করতে চাচ্ছ সে অবস্থান্তর কিনা, তখন দেখবে তার যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস রয়েছে সেখানে যদি D1 থেকে D9 ইলেকট্রন কাঠামো থাকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে অবস্থান্তর মৌল। বাট তার সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি D0 বা D10 ইলেকট্রন কাঠামো থাকে, তখন আমরা তাকে আর অবস্থান্তর মৌল বলবো না, তাকে শুধুমাত্র ডি ব্লক মৌল বলবো। তো এখানে আসলে সুস্থিত আয়ন বলতে কি বুঝি এবং কোন ডি ব্লক মৌলের সুস্থিত আয়ন কোনটি সেটি আসলে কিভাবে বুঝবো, এটি আসলে চলো আমরা এই স্লাইডটিতে একটু পড়ে নিই। আমাদের বেসিক্যালি পর্যায় সারণীর চতুর্থ পর্যায় যেটি রয়েছে, অর্থাৎ এই যে মৌলগুলো রয়েছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এই মৌলগুলোরই হচ্ছে অবস্থান্তর মৌল চেক করতে বলা হয় ইন্টারমিডিয়েটে। আমাদের পর্যায় 5 এবং পর্যায় 6 এর যে ডি ব্লক মৌলগুলো রয়েছে তাদের হিসাব নিকাশ প্রয়োজন হয় না, তাই আমরা শুধুমাত্র চতুর্থ পর্যায়ের যে ডি ব্লক মৌলগুলো রয়েছে তাদেরই হিসাব নিকাশ এখানে করব। সো দেখো স্ক্যান্ডিয়াম যেটি রয়েছে, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, ক্রোমিয়ামের হচ্ছে ক্রোমিয়াম 3+, আয়রনের সুস্থিত আয়ন হচ্ছে দুইটি, একটি হচ্ছে Fe2+, আর একটি হচ্ছে Fe3+। অন্যদিকে কোবাল্টের সুস্থিত আয়ন হচ্ছে একটা, যেটি হচ্ছে কোবাল্ট 3+, নিকেলের হচ্ছে নিকেল 2+, কপারের কপার প্লাসও হতে পারে, কপার 2+ও হতে পারে, এবং জিঙ্কের হচ্ছে জিঙ্ক 2+ হয়ে থাকে। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ বুঝতে পারলাম যে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+, বাট সুস্থিত আয়ন ব্যাপারটা আসলে কি? দেখো অবস্থান্তর মৌল যেগুলো রয়েছে তাদের একটা বৈশিষ্ট্য রয়েছে। ওই বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের যে অক্সিডেশন স্টেট বা জারণ মান বা এখানে তার যে আয়নটা রয়েছে, তারা বহু ধরনের আয়ন দেখাতে পারে। কিরকম? ধরো তুমি হচ্ছে ম্যাঙ্গানিজ নিয়েছো। এই যে ম্যাঙ্গানিজ নিয়েছো, ম্যাঙ্গানিজের 2+ও পেতে পারো, ম্যাঙ্গানিজের 3+ও হতে পারে, ম্যাঙ্গানিজের +4 হতে পারে, ম্যাঙ্গানিজের +6ও হতে পারে, ইভেন ম্যাঙ্গানিজের +7ও হতে পারে। তো এইখানে একটা অবস্থান্তর মৌল তার যে জারণ মান বা এখানে যে আয়নটা রয়েছে সেটি অনেক ধরনের চার্জ ক্যারি করতে পারে। তো তাদের মধ্যে আসলে কিছু আয়ন থাকে হচ্ছে সুস্থিত, মানে ওইটা সবচাইতে বেশি পাওয়া যায়, তাদেরকে আসলে মূলত বলা হয় সুস্থিত আয়ন। তো অবস্থান্তর মৌল কিনা চেক করার জন্য আমরা বেসিক্যালি সুস্থিত আয়ন দিয়েই হচ্ছে হিসাব নিকাশটা করব, তাই এই স্লাইডে আগেই সুস্থিত আয়নের ব্যাপারটা ক্লিয়ার করে নিলাম। তো এখন আমরা প্রস্তুত ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হবে কিনা সেটা কিভাবে চেক করব। তো তার জন্য আমরা যেন কি পড়ে এসেছিলাম যে D0 বা D10 যদি কোনো একটা মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে থাকে, তখন আমরা তাকে আর অবস্থান্তর মৌল বলতে পারবো না, তাকে শুধু ডি ব্লক মৌল বলবো। সো চলো প্রথমে স্ক্যান্ডিয়ামটাকে চেক করি যে স্ক্যান্ডিয়াম শুধুই ডি ব্লক নাকি অবস্থান্তর মৌল। স্ক্যান্ডিয়ামের এই যে ইলেকট্রন বিন্যাসটা, এটা তো আমরা অনেকেই পড়ে এসেছি, তাই তো? তো স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন যেন কোনটি ছিল? স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন ছিল স্ক্যান্ডিয়াম 3+, ওই যে এখানে দেয়া আছে। তো স্ক্যান্ডিয়ামের এমনিতে ইলেকট্রন থাকে 21, বাট স্ক্যান্ডিয়াম 3+ যদি করি 21 থেকে 3- হবে, অর্থাৎ 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে, তখন থাকবে 18 বা 18 ইলেকট্রন। তো আমরা জানতাম ইলেকট্রন যখন বের হয় তখন সর্ববহিস্থ উপশক্তি স্তর থেকে বের হয়, আর সর্ববহিস্থ উপশক্তি স্তর কোনটা? যার প্রধান কোয়ান্টাম নাম্বার সবচাইতে বেশি। তো এখানে দেখো এখানে সবচাইতে কোয়ান্টাম নাম্বার প্রধান বেশি হচ্ছে 4s এর, অর্থাৎ 4s থেকে প্রথম একটা ইলেকট্রন বের হয়ে যাবে। ইলেকট্রন বের করার কথা 3টা, যেহেতু একটা বের করে ফেলেছো বাকি 2টা হচ্ছে ডি থেকে সরে যাবে, তাই তো? তো এখানে দেখো যে স্ক্যান্ডিয়াম যে মৌলটি রয়েছে তার যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D0 রয়েছে। তো আমরা তো আগেই পড়ে এসেছিলাম যে কোনো মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি হচ্ছে D0 বা D10 থাকে, তখন আমরা তাদেরকে অবস্থান্তর মৌল বলতে পারবো না। তো এখানে যেহেতু স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+-এ ডিতে 0 ইলেকট্রন পড়ে গেছে, তার মানে সে হচ্ছে অবস্থান্তর মৌল না, সে শুধুই ডি ব্লক মৌল। এখন চলো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া যাক। এখন ধরো তুমি চেক করবে আয়রন অবস্থান্তর মৌল কিনা। দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি, তাই তো? 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 অ্যান্ড 4s2, তাই তো?
এবং আয়রনের যে সুস্থিত আয়ন সেটির জন্য কত? সেটি হচ্ছে Fe2+, রাইট? তো Fe2+ এর হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। অর্থাৎ এখানে আমাদের ২ টা ইলেকট্রন বের করতে হবে। দেখো বের করলে কোত্থেকে করব? এই যে 4s থেকে করব। সর্ববহিঃস্থ প্রশক্তি স্তর থেকে ইলেকট্রন বের করব। সো এখানে ২ টা ছিল, ২ টা ইলেকট্রন বের করে ফেললাম। তো বের করে ফেলার পর আমি দেখলাম যে আয়রনের যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস সেখানে D6 রয়েছে। অর্থাৎ এখানে D0 ও নেই, D10 ও নেই। তাছাড়া দেখো আয়রনের কিন্তু আরেকটা সুস্থিত আয়ন রয়েছে অর্থাৎ Fe3+। Fe3+ মানে কি? এখানে যে Fe2+ রয়েছে তার থেকে একটা ইলেকট্রন যদি আমরা কমিয়ে লিখি তাহলেই কিন্তু আমার Fe3+ হয়ে যাবে, তাই না? এখানে 3d6 ছিল Fe2+ এ, Fe3+ যেহেতু আরেকটা ইলেকট্রন বের করতে হবে অর্থাৎ 3d6 না লিখে আমরা লিখব 3d5, রাইট? তো এখানে দেখো আয়রনের যে সুস্থিত আয়ন ২ টার একটাতেও কিন্তু D0 বা D10 কাঠামো নেই। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো আয়রন হচ্ছে আমাদের ডি ব্লক মৌল প্লাস আয়রন হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল। এখানে ছোট্ট একটি ভুল রয়েছে। এখানে আসলে 24 হবে না, এটা হবে হচ্ছে 23। একটু কারেক্ট করে নিবে। চলো আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে কোবাল্ট দেয়া আছে। কোবাল্টের ইলেকট্রন কয়টা? 27। তো কোবাল্টের যে ইলেকট্রন বিন্যাস সেগুলো তো আমরা আগেই দেখে এসেছি, রাইট? তো ইলেকট্রন বিন্যাস এভাবে আমরা করতে পারবো, রাইট? তো এখানে দেখো কোবাল্টের যে সুস্থিত আয়ন সেটা কত? কোবাল্ট 3+। তো কোবাল্ট 3+ মানে কি? কোবাল্ট থেকে 3 টা ইলেকট্রন বের করতে হবে। অর্থাৎ 24 করতে হবে 27 থেকে। তো এখানে ইলেকট্রন যখন বের করব 4 এর সর্ববহিঃস্থ প্রশক্তি স্তর। তো 2 টা ইলেকট্রন বের করলাম, আরো তো একটা ইলেকট্রন বের করতে হবে। তো এখানে 7 থেকে অর্থাৎ 3d7 থেকে আরেকটা ইলেকট্রন কমিয়ে লিখলে 3d6 হবে, রাইট? তো এইখানে দেখো তার যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কোবাল্টের যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস সেখানে ডি অরবিটাল যেটি রয়েছে সেখানে কিন্তু D6 রয়েছে অর্থাৎ D0 না D10 না। তো আমরা বলতে পারি এখানে কোবাল্টের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যেহেতু D0 বা D10 কাঠামোটি নেই তার মানে হচ্ছে কোবাল্ট একটা অবস্থান্তর মৌল প্লাস ডি ব্লক মৌল। চলো আরেকটা ইলেকট্রন বিন্যাস করা যাক। এখানে ধরো নিকেল 28 যেটি আছে তার ইলেকট্রন বিন্যাসটা এরকম। তো নিকেল 28 কে আমরা চেক করতে চাচ্ছি সে কি অবস্থান্তর মৌল কিনা। তো তাকে আমরা কি করতে হবে? যে আমরা তো জানি নিকেলের যে সুস্থিত আয়ন সেটি হচ্ছে নিকেল 2+। তো নিকেল 2+ করতে গেলে 28 থেকে 2 টা ইলেকট্রন বের করতে হবে অর্থাৎ 26 হবে। আর কোত্থেকে বের করব? সর্ববহিঃস্থ প্রশক্তি স্তর অর্থাৎ 4s থেকে 2 টা ইলেকট্রন বের করলে 4s 0 হয়ে যাবে। তো এখানেও দেখো 3d তে অর্থাৎ নিকেলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে 3d তে 8 টা ইলেকট্রন রয়েছে বা d তে 8 টা ইলেকট্রন রয়েছে। তার মানে এই শর্তটা সে মানেনি। অর্থাৎ D0 বা D10 হলে আমরা অবস্থান্তর মৌল না বলতাম, তাই তো? তো এখানে যেহেতু D0 ও না D10 ও না অর্থাৎ আমার নিকেল হবে অবস্থান্তর মৌল। এবার চলো কপারে মুভ করি। কপার যেটি রয়েছে তার ইলেকট্রন কয়টা? 29, তাই তো? কপারের ইলেকট্রন বিন্যাস এরকম দাঁড়ায়। সো কপারের সুস্থিত আয়ন কত? কপার প্লাস এবং কপার 2+। চলো একটার জন্যই দেখি। আমরা এখন শুধুমাত্র কপার 2+ এর জন্য দেখি। তো দেখো 29 থেকে 2 টা ইলেকট্রন বের করে ফেলেছো, 27 হয়ে গেছে। আর 2 টা ইলেকট্রন কোত্থেকে বের করবে? এই যে 4s থেকে প্রথমে বের করতে হবে। 4s থেকে বের করতে গিয়ে দেখলে 4s এ রয়েছে মাত্র একটা ইলেকট্রন। তো একটা এখান থেকে বের করলে দেন 3d থেকে আরেকটা বের করতে হবে, তাই তো? তাই 3d9 হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি কপারের যে সুস্থিত আয়ন সেই ইলেকট্রন বিন্যাসে ওটিতে 9 টা ইলেকট্রন রয়েছে অর্থাৎ 0 বা 10 না। তাই এটাও হবে আমাদের অবস্থান্তর মৌল প্লাস ডি ব্লক মৌল। দেন লাস্টলি যদি আমরা জিঙ্ককে দেখি, দেখো জিঙ্ক 30 তার যে ইলেকট্রন বিন্যাস এরকম আমরা তো আগেই পড়ে এসেছি। এই জিঙ্ক 30 যেটি রয়েছে তার সুস্থিত আয়ন কোনটা? জিঙ্ক 2+। তো এখান থেকে 30 থেকে 2 টা ইলেকট্রন বের করলে 28 হবে, রাইট? তো এখানে দেখো ইলেকট্রন যখন বের করব সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে, আই মিন উপশক্তি স্তর থেকে। তো এখানে 4s2 রয়েছে, 2 টা ইলেকট্রন বের করে ফেললে 4s 0 হয়ে যাবে। তো এইখানে দেখো এখানে কিন্তু এই যে জিঙ্ক যেটি রয়েছে জিঙ্কের যে সুস্থিত আয়ন, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D10 রয়েছে। আর D10 থাকলে আমরা কি বলতাম? সে হচ্ছে অবস্থান্তর মৌল না। অর্থাৎ এই ক্ষেত্রে জিঙ্কের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে যেহেতু ডিতে 10 টা ইলেকট্রন রয়েছে অর্থাৎ পরিপূর্ণ অবস্থায় রয়েছে ডি অরবিটালটি, তাই আমরা বলবো জিঙ্ক শুধুমাত্র ডি ব্লক মৌল বাট সে অবস্থান্তর না। আশা করি কখন ডি ব্লক মৌলকে অবস্থান্তরমূলক বলা যাবে, কখন বলা যাবে না তা তোমরা ধরতে পেরেছ। এবার চলো একটু পর্যায় সারণীতে দেখে নেই যে কোনগুলো অবস্থান্তরমূলক, কোনগুলো অবস্থান্তরমূলক না। আমাদের বেসিক্যালি পর্যায় 4 যেটি রয়েছে, পর্যায় 4 এই যে পর্যায় 4 এর যে ডি ব্লক মৌলসমূহ ছিল, এই ডি ব্লক মৌলসমূহের মধ্যেই হচ্ছে আমাদের জানতে চাওয়া হয় কোনটা অবস্থান্তর মৌল। তো আমরা হিসাব নিকাশ করে একটু আগেই তো দেখলাম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক হচ্ছে আমার অবস্থান্তর মৌল না, তারা শুধু ডি ব্লক মৌল। বা টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত বাকি যে পরমাণুগুলো রয়েছে অর্থাৎ মৌলগুলো রয়েছে তারা কিন্তু অবস্থান্তর মৌল। তাই আমরা বলতে পারি আসলে ডি ব্লক মৌলের মাঝখানে অবস্থান্তর মৌল থাকতেও পারে আবার নাও থাকতে পারে স্ক্যান্ডিয়াম জিঙ্কের মতো। অর্থাৎ আমরা বলতে পারছি যে সব অবস্থান্তর মৌলই আমাদের ডি ব্লক মৌল বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়।